ক্লাস 12 সেমিস্টার 3 তোমরা জানো প্রাকৃতিক ভূগোল এবং মানবীয় ভূগোল শেষ হয়ে গেছে। এখন ভারতের ভূগোল তার প্রথম যে চ্যাপ্টার ভারতের জনসংখ্যা, সেখান থেকে এমসিকিউ চলছে। সিম্পল বা বেসিক টাইপের এমসিকিউ হয়ে গেছে, শূন্যস্থান পূরণ হয়ে গেছে এবং সত্য মিথ্যা বা ঠিক ভুল নির্বাচন কিভাবে থাকে সেটাও তোমাদেরকে ডিটেলস আলোচনা করেছি। কেননা এই সত্য মিথ্যা নির্বাচনে অপশনগুলো বেছে দাগ দেওয়া অনেকটা সময় সাপেক্ষ, ফলে কোন প্রশ্ন আগে অ্যাটেম্প করবে কোনগুলো পরে করবে সেটার ক্লাসও যেমন দেওয়া হয়েছে। অনেকেই জানিয়েছো যে আমি এতদিন পর্যন্ত কিছু পড়িনি, এরপরে কিভাবে সিলেবাস শেষ করব সেই নিয়ে ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তাই পরবর্তী যে ভিডিওগুলো আসতে চলেছে সেগুলো অবশ্যই দেখবে, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের মাঝে এই গুরুত্বপূর্ণ তথ্যটা শেয়ার করে দেবে যে এই চ্যানেল থেকে কিন্তু 3rd এবং 4th সেমিস্টারের সমস্ত ধরনের ক্লাস দেওয়া হবে। অবশ্যই তুমি যখন ভিডিওটা দেখছো তোমার যদি মনে কোনো রকম কোয়ারিজ থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। এখানে প্রথম যে কোশ্চেনটাতে আসবো সেটা হচ্ছে স্তম্ভ মেলানো ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য, ভারতের সর্বাধিক শিক্ষার হার বিশিষ্ট রাজ্য, ভারতের সর্বাধিক দশকীয় জনসংখ্যার বৃদ্ধি হার যুক্ত রাজ্য, ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য। এখানে বিহার, উত্তরপ্রদেশ, কেরল, মেঘালয় দেয়া আছে। সর্বাধিক জনবহুল রাজ্য আমরা জানি কি উত্তরপ্রদেশ, তাই এর সাথে 2 চলে যাবে। সর্বাধিক শিক্ষার হার বিশিষ্ট রাজ্য সেটা হচ্ছে বর্তমানে কেরল, তাই বি এর সাথে 3 যাবে। সর্বাধিক দশকীয় জনসংখ্যা বৃদ্ধির হার যুক্ত যে রাজ্য সেটা হচ্ছে মেঘালয়। ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য সেটা হচ্ছে বিহার। অর্থাৎ এখানে যে বিকল্পগুলো বিভিন্ন রকম দেয়া আছে সেগুলো না হয়ে সঠিক উত্তর হবে এর দাগে। এরপরে 2 এর দাগে ভারতের সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য আমরা জানি সিকিম, ভারতের সর্বনিম্ন শিক্ষার হার যুক্ত রাজ্য আমরা জানি বিহার, ভারতের সর্বনিম্ন লিঙ্গানুপাত যুক্ত রাজ্য জানি হরিয়ানা, ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য সেটা আমরা জানি অরুণাচল প্রদেশ। তাই সঠিকভাবে মেলালে যেটা দাঁড়াচ্ছে এ এর সাথে 3, বি এর সাথে 4, সি এর সাথে 2, ডি এর সাথে 1। এরপরে সঠিক ক্রম নির্ণয় 2011 সালের আদমশুমারি অনুযায়ী জনঘনত্বের বিচারে ভারতের রাজ্যগুলিকে বড় থেকে ছোট অনুসারে সাজা। এখানে তোমাদেরকে কনফিউজ করার জন্য বিহার সবগুলোতেই প্রথমে দেয়া আছে, কারণ জনঘনত্বে যেটা প্রথম রাজ্য হবে সেটা নিশ্চয়ই তোমরা মুখস্থ করে রেখেছো, তাই একটু কনফিউজ হবে বিহার। তোমরা যদি দ্বিতীয়টাও জেনে রেখে থাকো তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না। জনঘনত্বের বিচারে কিন্তু দ্বিতীয় আছে পশ্চিমবঙ্গ, তাই সঠিক উত্তর যে এ হতে চলেছে এটা তুমি বুঝতে পারবে। একই রকম ভাবে দেখো জনঘনত্ব অনুসারে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বড় থেকে ছোট অনুসারে সাজাও। এখানেও সবগুলো অপশনে চণ্ডীগড়কে সামনে রাখা হয়েছে, তার মানে তুমি বুঝে উঠতে পারবে না। এখানে যদি তুমি শুধু চণ্ডীগড় বলে জেনে থাকো এবং এরকম সবগুলোই থাকে তাহলে কিন্তু তোমাকে দ্বিতীয়টাও জানতে হবে। এবং এখানে জনঘনত্ব অনুসারে বড় থেকে ছোট অনুসারে সাজাতে বলেছে যেগুলো কেন্দ্রশাসিত অঞ্চল, তার মধ্যে কিন্তু দিল্লি নেই। চণ্ডীগড় প্রথমে, তারপরে পুদুচেরি, তারপরে দমন ও দিউ, তারপরে লাক্ষাদ্বীপ, যেটা বলছিলাম এখানে সবগুলোতেই বিহার সামনে রাখা হয়েছে। পশ্চিমবঙ্গ দ্বিতীয় যদি জেনে থাকো তাহলে কিন্তু তুমি জেনে যাবে যে এটাই সঠিক উত্তর হতে চলেছে। বিহার, তারপরে পশ্চিমবঙ্গ, তারপরে কেরল, তারপরে উত্তরপ্রদেশ। জনঘনত্ব অনুসারে কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়, তারপরে পুদুচেরি, তারপরে দমন ও দিউ, তারপরে লাক্ষাদ্বীপ। এরপরে সাক্ষরতার হার অনুসারে ভারতের রাজ্যগুলিকে বড় থেকে ছোট অনুসারে সাজাও। এটা যদি তোমার প্রথমেরটা জানা থাকে যে প্রথমেই সাক্ষরতার হারে এগিয়ে আছে কেরল, অবশ্যই এখানেও দেখো কেরল 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 সবগুলোতেই কেরল সামনে রাখা হয়েছে। তারপরে কিন্তু মিজোরামের স্থান, ফলে দ্বিতীয় স্থানটাও জেনে রাখতে হবে, তাহলে অনেকটা তোমার সুবিধা হবে। এবার এখানে যেটা করা হয়েছে সেখানে এখানেও মিজোরাম আছে, এখানেও মিজোরাম আছে, তোমরা বুঝতেই পারছো তখন কিন্তু সিচুয়েশনটা আর একটু জটিল হয়ে যাবে। তোমাকে তৃতীয় চতুর্থ জানতে হবে, না হলে অ্যাটলিস্ট জানতে হবে যে সাক্ষরতার হার অনুসারে ত্রিপুরা কিন্তু অনেকটা পিছিয়ে আছে, তাহলে তোমার পড়তে অনেকটা সুবিধে হবে। এরপরে লিঙ্গানুপাত অনুসারে ভারতের রাজ্যগুলিকে ছোট থেকে বড় অনুসারে সাজাও। সেখানে আমরা জানি প্রথমেই রয়েছে কেরল, কেরলে পুরুষ জনসংখ্যার চাইতে মহিলা জনসংখ্যা বেশি, তারপরে আছে তামিলনাড়ু, তারপরে আছে অন্ধ্রপ্রদেশ, তারপরে আছে ছত্তিশগড়। অর্থাৎ ডিএফটিতে তুমি গোল ভরাট করবে। এখানে দেখেছো 4 রকম সাজানো আছে, তোমাকে সঠিক ক্রমটা বাছতে হবে এবং তারপরে গোলটা ভরাট করতে হবে। ফলে তথ্যগুলো কিন্তু খুবই জানা জরুরি। এর জন্য বলবো তোমরা অবশ্যই কনসেপ্ট ক্লিয়ারের ক্লাসগুলো খুব বেশি বড় নয়, সেগুলো দেখে আসবে, তাহলে কিন্তু অনেকটা ধারণা হবে চ্যাপ্টারটা সম্পর্কে এবং এমসিকিউগুলো করতে সুবিধা হবে। তাই আবারও বলবো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য চ্যানেলটা যেমন সাবস্ক্রাইব করে রাখবে,
সেরকম একটা লাইক করে দিবে। তোমাদের এক একটা লাইক কিন্তু আমাকে আরও বেশি বেশি করে ভিডিও বানাতে ইন্সপায়ার করে। অবশ্যই তুমি তোমার প্রয়োজন অনুসারে কমেন্ট করবে। আমি কিন্তু এক একজনের প্রয়োজন অনুযায়ীও, যেমন একজন আমাকে কমেন্ট করেছে যে আমি এতদিন পর্যন্ত কিছু পড়িনি, এবারে কি করে এইটুকু সময়ের মধ্যে শেষ করব, সেটার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি ভিডিও আসতে চলেছে। ফলে তোমার যে প্রয়োজনটা সেই অনুযায়ী তুমিও কমেন্ট করতে পারো, ঠিক আছে।